আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় রোমান্টিক পোয়েট জন কিটসকে নিয়ে, অর্থাৎ জন কিটস রোমান্টিসিজম। জন কিটস রোমান্টিসিজম অর্থাৎ জন কিটস একজন রোমান্টিক পোয়েট ছিলেন, সেই বিষয়ে আমাদের একটু সংক্ষিপ্ত আলোচনা থাকবে। এখানে যে দ্য টার্ম রোমান্টিসিজম was first used in Germany in the late 70s. এই যে টার্ম রোমান্টিসিজম, এটা প্রথম ব্যবহার হয়েছিল জার্মানিতে ইন দ্য লেট 70s, when the poet Friedrich Schlegel wrote his romantic poesy অর্থাৎ রোমান্টিক পোয়েট্রি। লেট 70s থেকে জার্মানিতে তাহলে এই রোমান্টিসিজম কথাটা কিন্তু শুরু হয়। রোমান্টিসিজম রেফার্স টু বলতে বোঝায় লিটারেরি মুভমেন্ট, স্বাভাবিকভাবেই, which came out in the late 18th and early 19th century, primarily in England and America. তাহলে এই রোমান্টিসিজমটা অর্থাৎ জার্মানিতে লেট 70s পরে এই রোমান্টিসিজমটা লিটারেরি মুভমেন্ট হিসাবেই হুইচ কেম আউট এসেছিল ইন দ্য লেট 18th অ্যান্ড আর্লি 19th সেঞ্চুরিতে, প্রাথমিকভাবে ইংল্যান্ড এবং আমেরিকাতে। ক্রিটিক্সরা বলেন দ্য রোমান্টিক পিরিয়ড বিগ্যান উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালেডস। লিরিক্যাল ব্যালেড শুরু হলো, অর্থাৎ লিরিক্যাল ব্যালেড পাবলিশ করা হলো, আর সময়কাল ছিল 1798। 1798 লিরিক্যাল ব্যালেড প্রকাশিত হলো ইন ইংল্যান্ড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড হিজ ফ্রেন্ড এস.টি. কোলরিজ। অর্থাৎ এস.টি. কোলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডে 1798 লিরিক্যাল ব্যালেড পাবলিশ করলেন, পোয়েট্রি কালেকশন, আর সেখান থেকেই ইংল্যান্ডে রোমান্টিক পিরিয়ড শুরু হলো। তাহলে দ্য ক্রিটিক্সে কি বলছে? ক্রিটিক্স, দ্য রোমান্টিক পিরিয়ড বিগ্যান উইথ দ্য পাবলিশিং অফ লিরিক্যাল ব্যালেড 1798 in England by William Wordsworth and his friend S.T. Coleridge. The first generation of romantic poets তারা ছিলেন এস.টি. কোলরিজ, উইলিয়াম ব্লেক অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সেকেন্ড জেনারেশন, সেখানে ছিলেন পি.বি. শেলি, বায়রন অ্যান্ড কিটস। শুরু হলো রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক লিটারেচার ইজ মার্কড বাই সাম ক্যারেক্টারিস্টিক। কিছু বৈশিষ্ট্য তো রয়েছেই। সেলিব্রেশন অফ নেচার, প্রকৃতির প্রশংসা করা, প্রকৃতিকে নতুনভাবে দেখা, ফোকাস অন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্পিরিচুয়ালিটি, একটা ইন্ডিভিজুয়াল বিষয়, ব্যক্তি স্বাতন্ত্র্যের একটা বিষয়, যে যার মতো চিন্তা করে কল্পনা করে সেরকম একটা বিষয় ছিল। স্পিরিচুয়ালিটি, প্রকৃতির মধ্যেও একটা আধ্যাত্মিকতা, একটা গভীর তত্ত্ব ছিল। সেলিব্রেশন অফ আইসোলেশন, এখানে নির্জনতা তার উপর গুরুত্ব দেওয়া হতো। মেলাঙ্কলি তার উপর। ইন্টারেস্ট ইন কমন পিপল, সাধারণ মানুষের প্রতি একটা ইন্টারেস্ট। আইডিয়ালাইজেশন অফ উইমেন, নারীদের একটা আদর্শবাদ বিষয়ও ছিল। ফ্রিডম অফ ফর্ম,
লেখার একটা স্বাধীনতা ছিল, নিজের ইচ্ছা মতো করেই লেখা, কল্পনা, স্কিল নিয়ে আসতে পারতেন। অ্যান্ড পার্সনিফিকেশন, প্রকৃতির প্রত্যেকটা জিনিসকেই যেন প্রাণদান করার একটা প্রবণতা ছিল। সিম্বল ব্যবহার করা, তো মিথ, নিউ থট, ইমাজিনেশন, এইসব ছিল রোমান্টিসিজমের মধ্যে। তাহলে আমাদের আলোচনা হলো কিডস রোমান্টিক অ্যাসপেক্টস। জন কিডস কতটা রোমান্টিক বা কীভাবে তিনি রোমান্টিসিজমটাকে ফলো করেছেন। ইংলিশ লিটারেচারের মধ্যে কিডস মাস্টারি ওভার বিউটি অ্যান্ড ট্রুথ। জন কিডস মাস্টারি যে ছিল, তার যে প্রভুত্ব ছিল ওভার বিউটি, ট্রুথ, লাভ অফ নেচার, রাইটিং স্টাইল, লিটারেরি সেন্স, সেন্সুয়াল ইমেজারি, ফিলিংস, থট, ইউনিভার্সাল ইমোশন, ক্লাসিক্যাল ইন্সপিরেশন, এইসব বিষয় তাকে রোমান্টিক করেছিল। অর্থাৎ ইংলিশ লিটারেচারের মধ্যে জন কিডসের একটা প্রভুত্ব ছিল, একটা মাস্টারি ছিল তার চিন্তা ভাবনা কল্পনার মধ্যে। কিসের উপর? বিউটি, বিউটি ব্যাপারটাকে তিনি কিভাবে দেখেছেন। ট্রুথ, অর্থাৎ ট্রুথ বিউটি, এরকম বিষয়ভাবে দেখেছেন। লাভ অফ নেচার, তার একটা আলাদা বিষয় যেন ছিল। রাইটিং স্টাইলটা আলাদা ছিল, লিটারারি সেন্সটা আলাদা ছিল, সেন্সুয়াল ইমেজারিটা ছিল, ফিলিংস, থট, ইউনিভার্সাল ইমোশন, চিরন্তন একটা আবেগ ছিল, ক্লাসিক্যাল ইন্সপিরেশনও ছিল। এই সমস্ত জিনিস জন কিডসের মধ্যে দেখা যায়, তার রাইটিং স্টাইলের মধ্যে দেখা যায়। হিজ পোয়েমস ফ্রম দ্য ওডস টু সনেট, ওড লিখেছেন, সনেট লিখেছেন, আর অ্যাডমায়ার্ড, প্রশংসিত ছিল ফর দেয়ার স্কিল, এটা কৌশল, টেকনিক, ডেপথ, গভীরতা, সেন্সেশন, অ্যান্ড মিউজিক্যাল প্লেজার, একটা মিউজিক্যাল প্যাটার্ন ছিল। তাছাড়া এইস্থেটিক একটা প্লেজারও ছিল, একটা পরম আনন্দ ছিল, অনুভব করা যেত, অর্থাৎ পাঠকরা অনুভব করতে পারতেন। তাহলে কিডস ইজ এ রোমান্টিক এসকেপিস্ট। কম বেশি প্রত্যেক রোমান্টিক কবি হলো এসকেপিস্ট, তারা পালিয়ে পালিয়ে ঘুরতেন। কীরকম পালিয়ে ঘুরতেন? হ্যাঁ, স্বাভাবিকভাবে এক জায়গার থেকে আরেক জায়গায় তো পালিয়ে ঘুরতেন, একটা ব্যাপার ছিল। তাদের চিন্তা ভাবনা কল্পনা, তার মধ্যে থেকেও তারা যেন পালিয়ে পালিয়ে ঘুরতেন, কোথাও স্থির থাকতেন না, বিশেষ করে অতীতের দিকে চলে যেতেন। তাই তাদেরকে রোমান্টিক পোয়েটের এসকেপিস্ট বলা হয়। আর জন কিডস তো অবশ্যই একজন রোমান্টিক এসকেপিস্ট। লাইক অল রোমান্টিক পোয়েটস, সমস্ত রোমান্টিক কবিদের মতো কিডস ইজ ইন্টারেস্টেড ইন এসকেপিজম। তিনিও পালিয়ে পালিয়ে ঘুরতে পছন্দ করতেন, অর্থাৎ কল্পনার মধ্যে ঘুরতে পছন্দ করতেন। আর এটা ছিল এ পার্ট অফ রোমান্টিসিজম। রোমান্টিক কবিদের মধ্যে এই এসকেপিজম ব্যাপারটা ছিল। এখানে জন কিডসের যে ইমাজিনেশন ইজ রিলেটেড টু দ্য অ্যানশিয়েন্ট গ্রিক হেলেনিজম। অ্যানশিয়েন্ট গ্রিক লিটারেচার, গ্রিক কালচার, তিনি হোমারের লেখা পড়েছেন ইত্যাদি ইত্যাদি। আর তার লেখার মধ্যে গ্রিক কালচারের একটা প্রতিচ্ছবি ছিল, যেটা হেলেনিজম বলা হয়। যাই হোক, তাহলে কিডস ইজ দ্য মোস্ট রোমান্টিক অফ অল রোমান্টিক পোয়েটস। অবশ্যই রোমান্টিক, সমস্ত রোমান্টিক কবিদের মধ্যে কিডস। তার যে পোয়েট্রি, হিজ পোয়েট্রি এইমস অ্যাট দ্য ক্লাসিক্যাল পোয়েট্রি, ভাবধারাগুলো ক্লাসিক্যাল পোয়েট্রির দিকে ছিল, অনেক কিছু অনুভব করেছেন। যাই হোক, তাহলে কিডস ওয়াজ চার্মড বাই দ্য সুইটনেস অ্যান্ড ইমেজারি অফ দ্য পোয়েট স্পেন্সার। স্পেন্সারের যে চিন্তাভাবনা, তার যে কল্পনা, তার যে লেখায় সুইটনেস, তার দ্বারা মুগ্ধ হয়েছিলেন কিডস স্পেন্সারের লেখায়। আবার হি ওয়াজ থ্রিলড, তিনি চঞ্চল হয়ে গিয়েছিলেন টু চ্যাপম্যানস হোমার। চ্যাপম্যান হোমার বিষয়ে লিখেছিলেন।
দ্য ওয়ার্ক অফ হোমার হ্যাড এ ম্যাজিক্যাল এফেক্ট অন কিডস। হোমারের লেখা হোমারের লেখা তো ম্যাজিক্যাল, জাদুর মতন এফেক্ট করেছিল কিন্তু জন কিডসকে। আর ইট হেল্পড হিম টু বি এ রোমান্টিক। এই যে তার রোমান্টিক হওয়া, এই হোমারের লেখা, স্পেন্সারের চিন্তাভাবনার থেকে যা কিছু নেওয়া, এইসব তার তো রোমান্টিক কোয়ালিটি ছিলই, সব কিছু মিলে তিনি রোমান্টিক পোয়েট। তার যে লেখা হাইপেরিয়ন, ওড অন এ গ্রিসিয়ান আর্ন, এই যে লেখাগুলো, এর মধ্যে আমরা হেলেনিজম পাবো। তাছাড়াও এখানে হিমস টু প্যাগান গড, তাদের বিষয়ে লেখা আছে। গড অ্যান্ড গডেসেস, ডায়নার কথা লেখা আছে। নেপচুন অর্থাৎ গড অফ সি, ভেনাস, কিউপিড, ব্যাকাস, এদেরকেও উল্লেখ করেছেন। অর্থাৎ গ্রিক সাহিত্যের একটা বড় প্রভাব জন কিটসের লেখায় ছিল, আর এটা তাকে রোমান্টিক কবি হিসাবে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। কিটস ফলোড দ্য স্পিরিট অফ গ্রিক আর্ট। গ্রিক আর্টের একটা স্পিরিট, শক্তি ছিল, সেটা ফলো করতেন। অর্থাৎ গ্রিক আর্ট অ্যান্ড লিটারেচারকে। হি বিকেম এ গ্রিক, তিনি যেন একজন গ্রিকই হয়ে গিয়েছিলেন। অর্থাৎ কিটস ওয়াজ এ গ্রিক, এই কথাটা বলতেন পিবি শেলি। কিটস ওয়াজ এ গ্রিক কেন বলতেন? স্বাভাবিকভাবেই গ্রিক লিটারেচার, আর্ট, কালচারের প্রতি তার লেখির মধ্যে তার যে প্রভাব ছিল, সেই জন্যই বলা হতো কিটস ওয়াজ এ গ্রিক। ইন হিজ পোয়েট্রি উই ফাইন্ড লাভ অফ নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা তো পাই, সেন্সুয়াসনেস, একটা আবেগ ইত্যাদি তো রয়েছে। সুপার ন্যাচারালিজমের টাচও রয়েছে। মেডিয়াভিলিজমের লেখা, হেলেনিজম, লাভ অফ বিউটি, এইসব বিষয় কিটসের লেখার মধ্যে রয়েছে একজন রোমান্টিক কবি হিসাবে। যেমন কিটস বলা হলো এসকেপিজম, তার ব্যক্তিগত। অল রোমান্টিক পোয়েটস আর মোর অর লেস এসকেপিস্ট, কম বেশি, কিন্তু রোমান্টিক পোয়েট্রি প্রেজেন্টস, কিটসের যে রোমান্টিক পোয়েট্রিগুলো প্রেজেন্ট দ্য ওয়ার্ল্ড অফ ড্রিমস, একটা স্বপ্নও যেন। তাই কিটস ইজ দ্য মোস্ট রোমান্টিক অ্যান্ড অ্যান এসকেপিস্ট। বলা হয় পোয়েট্রি অফ সেন্সুয়াসনেস, তার কবিতার মধ্যে যেটা ছিল, কিডস ক্যান ফিল নেচার, প্রকৃতিকে অনুভব করতে পারতেন। হিয়ার নেচার, প্রকৃতিকে শুনতে পারতেন। টাচ নেচার, প্রকৃতিকে স্পর্শ করতে পারতেন তার মতন করে। তাই অ্যাজ এ রোমান্টিক পোয়েট হিসাবে কিডস ফাইন্ডস ডিফারেন্ট কাইন্ড অফ সোল অফ নেচার। আমি সাধারণভাবে যে প্রকৃতির আত্মাকে দেখতে পাই, কিন্তু জন কিটস ডিফারেন্ট কাইন্ড অফ সোল দেখেছেন। ইন হিজ রাইটিং, তার লেখার মধ্যে, হি ডিসক্রাইব নেচার ইন ডিফারেন্ট ফর্ম হুইচ গিভস ডিফারেন্ট ফিলিংস। ভিন্ন প্রকৃতি, ভিন্ন রূপের প্রকৃতি দেখাতেন, ভিন্ন ফিলিংস তার মধ্যে তিনি দেখাতে পারতেন। তাহলে জন কিটসের পোয়েট্রি অফ লাভ অফ নেচার, এই বিষয়গুলো তো রয়েছেই। লাইক অল রোমান্টিক পোয়েটস, কিটস লাভ নেচার, প্রকৃতিকে ভালোবাসতেন, অ্যান্ড ইটস ভেরিয়াস চার্মস, মুগ্ধতা ছিল। হি হ্যাজ এ রেয়ার সেন্স অফ কালার, কালার বিষয়ে তার বর্ণনা, বিউটি বিষয়ে, টেস্ট, স্মেল অফ নেচার, প্রকৃতির গন্ধ শিখতে পারতেন, বুঝতে পারতেন, স্বাদ বুঝতে পারতেন। বিউটি ফর হিম ইজ সিনোনিমাস উইথ ট্রুথ, বিউটি ইকুয়াল টু ট্রুথ, অর্থাৎ এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এরকম বলতেন তিনি। তাহলে পোয়েট্রি অফ লাভ বিষয়ে তিনি বলতেন, কিটস বলতেন, লাভ ইজ মাই রিলিজিয়ান, লাভ ইজ মাই রিলিজিয়ান, লাভ হলো আমার ধর্ম। আই কুড ডাই ফর ইট, আমি এর জন্য মৃত্যুবরণ করতে পারি। তিনি আরও বলতেন, লাভ ইজ লাইক দ্য উইন্ড, লাভ হলো বাতাসের মতন। ইউ ক্যান নট সি, তুমি বাতাসকে দেখতে পাবে না ঠিক তেমনই, বাট ইউ ক্যান ফিল ইট,
বাতাসকে অনুভব করতে পারবে। আর লাভটা এরকম, দেখা যায় না, অনুভব করা যায়। আর ইট প্রুভস হাউ রোমান্টিক কিডস ইজ, কতটা রোমান্টিক তিনি ছিলেন। সুপার ন্যাচারাল এলিমেন্টস তার লেখার মধ্যে ছিল। আর এটা একটা ফিচার অফ রোমান্টিক পোয়েট্রি। তাহলে জন কিটস তার ডিস্টেন্স পাস্ট সেখানে ফিরে যেতেন সুপার ন্যাচারাল ওয়েতে, ফলো করে, সুপার ন্যাচারাল এলিমেন্টসকে ফলো করে। কিটসের পোয়েটিক স্টাইল, সে তো রোমান্টিকই। তার টার্ম, ডিকশন, মিটার্স রোমান্টিসিজমে ভরা। পোয়েট্রি অফ ট্রু রোমান্টিক, তার যে কবিতাগুলো ট্রু রোমান্টিক। তাই কিটস ওয়াজ এ ট্রু রোমান্টিক বলা হয়, বাট নট আনরিয়ালিস্টিক অফ লাইফ। একেবারে কল্পনায়, একেবারে সম্পূর্ণ বাস্তবতা থেকে ছেড়ে চলে যাওয়া এমন কিছু নয়। হি লাভ নট অনলি দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন বাট দ্যাট অফ রিয়ালিটি। কল্পনার পৃথিবীকে তিনি ভালোবাসতেন জন কিটস, কথা ঠিক, কিন্তু রিয়েলিটিটাও ছিল তার মধ্যে। হি স বিউটি ইন ট্রুথ, সত্যের মধ্যেই তিনি সৌন্দর্য দেখেছেন, অ্যান্ড ট্রুথ বিউটি, এবং ট্রুথ দেখেছেন বিউটির মধ্যে। তাই বলা হয় হি স বিউটি ইন ট্রুথ অ্যান্ড ট্রুথ ইন বিউটি। যাই হোক, জন কিটস টাচ অল দ্য অ্যাসপেক্টস অফ রোমান্টিক পোয়েট্রি। বলাই হলো লাভ ফর বিউটি ছিল, লাভ ফর নেচার, লাভ ফর পাস্ট, সুপার ন্যাচারালিজম, গ্লো অফ ইমোশন, পাওয়ার অফ ইমাজিনেশন, সবই ছিল রোমান্টিক। কিটসের যে রোমান্টিক পোয়েমসগুলো, তার মধ্যে ওড অন এ গ্রিসিয়ান আর্ন, দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস, এডাবিয়ান, লাভ এলাডেম জেন্স মার্সি, টু অটম, or to melancholy, or to a nightingale, or to psyche, many more, অনেক ছিলেন। গ্রিসিয়ান আর্ন, অর্থাৎ ওড অন এ গ্রিসিয়ান আর্নে আমরা দেখব দ্য লাভার্স আর অলওয়েজ ইন লাভ দেখানো হয়েছে। এখানে কিটস বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি দিয়ে কনক্লুড করেছেন। এটা রোমান্টিক চিন্তাভাবনা, এক্সট্রা অর্ডিনারি সেন্টিমেন্ট। আর বিউটি প্রিজার্ভড ফর এভার ইন আর্ট, বিউটিটা আর্টের মধ্যে রয়েছে, অডনে গ্রিসিয়ান আর্নে দেখানো হয়েছে। এখানে একটা ক্লোজ রিলেশনশিপ দেখানো হয়েছে বিটুইন আর্ট, বিউটি অ্যান্ড ট্রুথ, আর্ট, বিউটি অ্যান্ড ট্রুথ। আর এখানে যে রিলেশনশিপ দেখানো হয়েছে আর্ট অ্যান্ড লাইফের সঙ্গে। যাই হোক, বলাই হয়েছে জন কিটস ফলো করতেন অ্যানশিয়েন্ট গ্রিক আর্ট কালচার, যেটা হেলেনিজম বলা হয়, সেটা তার লেখালেখি ইত্যাদির মধ্যে ছিল। যাই হোক, তাহলে বন্ধুরা, আমাদের আজকে আলোচনার বিষয় ছিল জন কিটসের রোমান্টিসিজম নিয়ে ছোট্ট করে একটু আলোচনা, যে জন কিটস কতটা রোমান্টিক ছিলেন, কিভাবে তিনি রোমান্টিসিজমটাকে ফলো করেছেন, এইসব নিয়ে একটু কথা, একটু আলোচনা। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।